শুভ সকাল, ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মেরিল মিল্ক সোপ বার রাঙা সকাল অনুষ্ঠান। আজকের দিনটা সবার খুব ভালো কাটুক, পরিবারের সাথে আত্মীয় স্বজনের সাথে খুব বিশেষভাবে সময়টা কাটুক, এই প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শুরু করছি। প্রতিদিনকার মতো আপনাদের সঙ্গে আছি আমি লাবণ্য, কিবরিয়াও থাকছি। শুভ সকাল এবং ঈদ মোবারক আবারও আমার পক্ষ থেকে। ভালো কাটুক দিন, সে কথাটাই বলবো। এবং যেহেতু আমরা একটা ধর্মীয় উৎসব পালন করছি, সামাজিকভাবে সবার কাছাকাছি আসার একটা ব্যাপার আছে, কিন্তু আমরা জানি যে যেই কোভিড-19 পরিস্থিতির মধ্যে আমরা আছি সেটা যেন আমরা ভুলে না যাই, আমরা যেন সচেতন থাকি এবং চারপাশের মানুষ যারা রয়েছেন তাদেরকে যেন সচেতন রাখি। তো সেই প্রত্যাশা দিয়ে শুরু করছি ঈদের দিনের সকালবেলায়। এবং এরকম উৎসবে সাধারণত খাওয়া দাওয়া একটা অনেক বড় ব্যাপার। তো তারই ধারাবাহিকতায় সাধারণত আমরা রাঙা সকালে সবসময় যেটা করি, এরকম ঈদের দিনে একজন রন্ধনশিল্পীকে নিয়ে সময় কাটাই। তো আজকে সকালে যিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি রন্ধনশিল্পী সাদিয়া তাহের। চলুন তাকে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল, ঈদ মোবারক। হ্যাঁ, ঈদ মুবারক। এবং অভিনন্দন জানিয়ে রাখছি যে সম্প্রতি আমাদের সেরা রাঁধুনি যেই কম্পিটিশন হলো সেখানে আপনি চ্যাম্পিয়ন হয়েছেন। তো সব শুভেচ্ছা একসাথে আর কি। আচ্ছা, তো এরকম পাকা রাঁধুনিকে বাসাতে সবচেয়ে ভালো রাঁধে কে? মানে মার বাইরে? মা তো সবসময় ভালো রাঁধে। মার বাইরে যদি বলে আমি রান্না করি বাসায়, আমার বোন তেমন একটা রান্না করে না। আচ্ছা। ওরা নিজের সার্ভিস নিয়ে ব্যস্ত থাকে লাইফে, সো আমি মোটামুটি রান্না করি মা বাদে। কয় ভাই বোন আপনারা? আমরা 2 বোন 1 ভাই। আপনি সবার বড়? আমি সবার ছোট। সবার ছোট আপনি? ওকে। সবার ছোট সাধারণত রান্না বান্নার দিকে যায় বলে মনে হয়। হয়। বড়রাই আসলে রান্না নিয়ে একটু, আমাদের কেসটা একটু উল্টা ছিল। আমার বোন হচ্ছে একটু পড়ালেখা নিয়ে বেশি ব্যস্ত ছিল। মানে আমিও পড়ালেখা করি, কিন্তু হচ্ছে কি আমি একটু রান্নার প্রতি ইন্টারেস্টটা বেশি জেগে উঠে আপু থেকেও। ওকে। ছোটবেলাটা কেমন ছিল একটু যদি জানতে চাই, শৈশব কোথায় কেটেছে সবকিছু মিলিয়ে, ফ্যামিলি এবং এনভায়রনমেন্ট? আমার শৈশব কেটেছে চট্টগ্রামে, আমি চট্টগ্রামেই বড় হই। দেন আমার স্কুলিং, কলেজ, এখন ইউনিভার্সিটিও সব চট্টগ্রামে। প্লাস আমার ফ্যামিলি, আমি ছোটবেলা থেকেই, বাবা বাইরে থাকেন, উনি ইউএইতে থাকেন। সো ওখানে বাবা থাকতো, আমি মা ভাই বোন থাকি, ওখানে পড়ালেখা করি, একসাথে থাকি। ভাই মাঝখানে এখানে ঢাকা পড়তে আসে। সো ওই সুবাদে মা আমি আপু থাকতাম, ওই হিসাবে একটু রান্নার ইন্টারেস্টটা গড়ে ওঠা আমার মধ্যে। প্লাস মোটামুটি এভাবেই খুব ভালোভাবেই কাটে আলহামদুলিল্লাহ। ওকে। থাকে না পরিবারে সাধারণত ছেলে মেয়ে বড় হলে যে তোমাকে বড় হয়ে এটা হতে হবে ওটা হতে হবে, ফ্যামিলি থেকে চায়, কিন্তু প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান এরকম ভাবে বড় হোক। আপনার ক্ষেত্রে কোনো প্রেশার ছিল? আমার ক্ষেত্রে যেটা বলতে যাই, আমার আব্বু আম্মু কখনো প্রেশার দেয়নি কোনো কিছুতে, মানে তোমার এটা হতে হবে এটা হতে হবে। বাট আমার কোথাও না কোথাও আব্বুর একটা ইচ্ছা ছিল যে আমি ডক্টর হই। আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম যদিও বা, বাট আলটিমেটলি আমি ওইটার জন্য প্রিপারেশন নিই, বাট কোনো কারণে হয় না। যাই হোক ওইটা, সো আমি একটু লাইক আমার নিজের পছন্দের মতো আমি একটু কমার্স লাইনে চলে যাই, কারণ আমার সায়েন্স পড়তে খুব একটা ভালো লাগছিল না। তো আমি একটু আমার চেঞ্জ করে ফেলি পাথটা। দেন এরপর তো হঠাৎ রান্না আসলে ছোটবেলা থেকেই ছিল, বাট রান্না সবসময় একটা মানুষ থাকে না যে সবাই একটা সাইড ওয়ে হিসেবে দেখে রান্নাকে, মানে কখনো যেটা একটা ক্যারিয়ার হিসেবে বিল্ড আপ করা। আমাদের বাংলাদেশে বলতে গেলে এটা খুবই কম, মানে কেউ তেমন একটা রান্নাকে একটা প্রফেশন হিসেবে নিতে চায় না, কারণ এখনো মানুষ মানে ওই জিনিসটা বুঝতে চায় না যে একটা বাবুর্চি আর একটা শেফের মধ্যে কি ডিফারেন্সটা আছে, পার্থক্যটা আছে, ওটা মানুষ এখনো বুঝতে চেষ্টা করে না। সো ওই হিসেবে যদি বলতে চাই, ওই হিসেবে কখনোই, মানে আমার ফ্যামিলিও স্বাভাবিকত কখনোই চাইবে না মানে আমি রান্না নিয়ে পড়ি, কারণ কেউ কখনো, সবার মধ্যে তো আমার ফ্যামিলিও পড়ে যে তাদের জ্ঞানটাও খুব সীমিত রান্না নিয়ে, যে রান্না নিয়ে একটা প্রফেশন করা যায়। সো ওই হিসাবে কখনো ওরকম প্রেশার ছিল না এটা হওয়ার, বাট কখনো রান্নার প্রফেশন হিসেবে নেয়ার ওই ইচ্ছাটাও ছিল না আর কি। এমনিতে কত বছর বয়স থেকে টুকটাক নিজেই রান্না করা শিখেন? আমি প্রায় 16-17 থেকেই স্টার্ট করি। 16 থেকে বলতে গেলে যখন আমি ক্লাস মানে এসএসসির আগে 9-10 এ পড়ি তখন থেকে। শুরুটা কিভাবে? মায়ের সাথে গিয়ে টুকটুক করে গিয়ে কাজ করা এভাবে? আমার হচ্ছে কি, মা রান্না করতো, তো মা রান্না করলে আমাকে পাশে দাঁড়িয়ে থাকতাম। আমাদের হয়েছিল কি, যখন শিখতে চাইতো তখন মা শিখাতো না, মা বলতো পড়ালেখা করো এখন দরকার নাই। কিন্তু আমার সময় হয়েছে কি, মা কেন জানি নিজে থেকেই বলতো যে এটা করো এটা করো এটা করো।
এরপর সাডেনলি আসলে এমন একটা স্টেজ আসে যখন আসলে কোনো ওয়ে ছিল না, করতেই হয়তো। আমার মা একটু অসুস্থ ছিলেন অনেক মাস যাবৎ, সো অসুস্থ থাকার কারণে এখন 3 জন থাকি, রান্না বান্না করে তো খেতে হবে, কে করবে। সো ওই হিসেবে আপু একটু ব্যস্ত থাকতো ওর ইউনিভার্সিটি লাইফ নিয়ে, তখনও তো আমি স্কুল কলেজে পড়ি, তখন তো মানে একটু তুলনামূলক কম প্রেশারটা কম। প্রেশারটা, হ্যাঁ ওই হিসাবে হচ্ছে রান্নার শুরুটা করা, যে মা বলতো রান্না করো এইভাবে তুমি, তো ওইভাবেই করতাম। ওভাবে থেকে আসলে ইন্টারেস্টটা বেশি বেড়ে যায়। আর সবচেয়ে ইন্টারেস্ট বাড়ে যখন মানুষ আসলে পছন্দ করা শুরু করে রান্নাটাকে, যখন আপনাকে কেউ যখন অ্যাপ্রিসিয়েট করে তখন মনে হয় আসলে এই জিনিসটা নিয়ে আরো আগানো উচিত। সো আমার ফ্যামিলি বলেন, রিলেটিভস বলেন, সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করতো। সো ওই হিসাবে আরো এগিয়ে যাই অ্যান্ড ফাইনালি এখানে। ডিফারেন্ট কাইন্ড অফ স্টোরি, বাট হয় না যে বাসায় আপনি কোনো একটা কিছু রান্না করছেন এবং সেটা খাবার টেবিলে বসে নিশ্চয়ই প্রশংসা হচ্ছে, তো এই কাজগুলো কে বেশি করতো? বাবাকে তো খুব একটা কাছে পেতেন না, না। বাবাকে খুব একটা কাছে পাইনি, আমার মা করতো। আমার ভাই অফকোর্স, মানে ওর সাথে যখনই ও হচ্ছে যে আমি যাই বানাই ওর খুব ভালো লাগে, ও খালি বলে এটা খুব মজা হয়েছে, এটা খুব মজা হয়েছে। বা ও কোথাও কিছু একটা খেয়ে আসলে, আচ্ছা এরকম এরকম করে বানা, তুই পারবি এইভাবে এইভাবে করতে, এটা বানালে আল্লাহ এটা তো খুব মজা হয়েছে, মানে খুবই ইন্সপায়ার করতো, এনকারেজ করতো সব সময়, খুবই ভালো। এটা কি হতো প্রথমে, কি বানানো হতো? প্রথমে তো আসলে তেমন একটা বানানো হতো না, যেহেতু স্টুডেন্ট। রেগুলার রান্না বলতে গেলে তো রেগুলার রান্না বলতে গেলে মাংস মাছ এইভাবে রেগুলার যেটা খায় মানুষ। বাট যখন আস্তে আস্তে একটু প্রেশার বাড়তে থাকে এডুকেশনের, তখন তো জাস্ট ধরেন কিছু একটা বিকালে বানালাম, নাস্তা বানালাম, স্ন্যাক্স আইটেম, বা কোনো একটা আজকে কন্টিনেন্টাল ডিশ ট্রাই করলাম, বা এর কোনো গেস্ট আসছে, মা কিছু রান্না করছে আমি কিছু করছি, এভাবেই আসলে করে ওঠা। তারপরে এই শেখাগুলো কি মায়ের কাছ থেকে মায়ের শিখেছেন কাছ নাকি থেকে বাইরে শেখা? অন্য বাইরে জায়গায় আসলে শেখা আমার হয়েছে? কোনো রকম কোর্স করা হয়নি রান্না বিষয়ক। সো মার থেকে, এন্ড প্লাস আজকাল তো ভিডিও ইউটিউবে সবকিছুই পাওয়া যায়, আর সো ওই হিসাবেই শেখা, আর প্র্যাকটিস করতে করতে অনেক কিছুই চলে আসে হাতে। মানে তখন কি আপনার পরিকল্পনা ছিল এরকম যে আপনি রান্না করে একটা ন্যাশনাল প্ল্যাটফর্মে আসতে চান বা কম্পিটিশনগুলোতে? এটা আসলে কখনো পরিকল্পনা ছিল না, কিন্তু মানে যখন দেখছি এটাতে আমি আসলে ভালো করছি, তখন আমার মনে হয় আমার এই জিনিসটা নিয়ে আগানো উচিত। এরপরই মানে এই স্পেশালি লকডাউন পিরিয়ডে আরো বেশি মনে হয়েছে, কারণ সবাই বোধহয় সবারই একটু এই রান্না বিষয়ে আগ্রহটা অনেক বেড়েছে, রান্না বিষয়ক আগ্রহটা, সবাই ডিফারেন্ট ডিশেস ঘরে ঘরে জিলাপি বানাতে দেখেছি। ওইটাই তো, ওই টাইমে আরো একটু বেশি সবাই এনকারেজ করেছিল। আপনার কি এটা ফার্স্ট টাইম কম্পিটিশন নাকি এর আগেও? না, আমার এটা ফার্স্ট টাইম কম্পিটিশন। এটাই ফার্স্ট টাইম? জি। ফার্স্ট টাইমে আপনি বাজিমাত করে দিলেন। বাহ, বিউটিফুল। আমরা একটা কাজ করি, আপনার সম্পর্কে একটু দর্শকদের জানাই, তারপরে আপনার এই কম্পিটিশনে অংশগ্রহণ করার গল্পটা পুরোটাই নিয়ে আসবো। তরুণ একজন রন্ধনশিল্পী সাদিয়া তাহের, যিনি আজ আমাদের সঙ্গে আছেন। চট্টগ্রামে জন্ম ও বেড়ে ওঠা তার। ছোটবেলা থেকে মায়ের পাশে দাঁড়িয়ে থেকে রান্না শেখায় হাতে খড়ি। শুরুটা হয়েছিল পরিবার ও বন্ধুদের জন্য রান্না করার মধ্য দিয়ে। রান্না বিষয়ক জনপ্রিয় রিয়েলিটি শো সেরা রাঁধুনি 1427 প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগ থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে ঢাকার গ্র্যান্ড অডিশনে অংশগ্রহণ করেন। বিভিন্ন ধাপ সফলতার সাথে অতিক্রম করে সেরা রাঁধুনি 1427 প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন সাদিয়া তাহের। এই গল্পগুলো নিশ্চয়ই আমরা শুনবো, তার কাছে আবারও ফিরে যাচ্ছি আমরা। শুধু রান্নার বিষয় না, যতটুকু আপনার সম্পর্কে জানছিলাম, রান্নার বাইরেও আপনি খুব ভালো ছবি আঁকতে পারতেন এবং বিতর্কতেও খুব ভালো ছিলেন। তো এই বিষয়গুলো নিয়ে একটু ছোট করে শুনি। আসলে আমার হচ্ছে যে আমার পড়ালেখাটা কখনো জাস্ট পড়ালেখা ওরকম নার্ড টাইপ স্টুডেন্ট আমি ছিলাম না, ভালো রেজাল্ট করছি সব সময়, বাট মানে শুধু পড়ালেখাতে সীমিত ছিল না, আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে খুব অ্যাক্টিভ ছিলাম। সো এর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডিবেট। সো আমি খুব যেখানে কম্পিটিশন হোক চট্টগ্রামে, সো ইন্টার স্কুল কম্পিটিশন থাকে, ইন্টার কলেজ কম্পিটিশন থাকে, ওরকম সবসময় কম্পিটিশনে পার্ট নিই, অ্যান্ড মানে খুব ভালোই সফলতা পেয়েছি সবসময় ডিবেটে। আমার মানে খুব পছন্দের একটা জিনিস আসলে বিতর্ক। বিউটিফুল। এরপর হচ্ছে কি পেইন্টিং, আসলে আমি ছোটবেলা থেকে আমার পেইন্টিং শেখা হয়েছে। সো আমি শিশু একাডেমিতে, চট্টগ্রামের শিশু একাডেমিতে পেইন্টিং শিখি, ওখান থেকে শেখা থেকে আস্তে আস্তে যখন এডুকেশনের প্রেশারটা একটু বেড়ে যায়, কোথাও না কোথাও থাকে না হবিটা একটু সাইড হয়ে যায় আর করা হয় না, সো কোথাও না কোথাও একটু কমে গিয়েছে, বাট যখনই সময় পাই অবসর তখন আমি পেইন্টিং করার চেষ্টা করি আর কি। ওকে, সো এই কম্পিটিশনে আসার গল্পটা কি? সেরা রাঁধুনিতে আসার গল্পটা আসলে খুব ইন্টারেস্টিং, কারণ আমি নিজেও আসলে ফুললি একদম প্রিপেয়ার্ড ছিলাম না, কারণ এটা খুবই একটা বড় প্ল্যাটফর্ম। এখানে আসতে হলে আমার অনেক কিছু জানতে হবে, অনেক কিছু শিখতে হবে, আর এখন আমার বয়স হিসাবে আমি মনে করি আমি এখনো কিছুই জানি না। সো ওই হিসাবে যদি দেখতে চাই,
আমার আসলে সেরা রাঁধুনিতে আসাটা হঠাৎ একটা প্রমোশন দেখে আমি বলি কি যাক অনলাইনে অ্যাপ্লাই করতে হচ্ছে তো করেই ফেলি। সো তখন তো এত ক্যামেরা কনসিয়াসও ছিলাম একটু, সো ভিডিও টিডিও করি নাই, জাস্ট একটা পিকচার্স অ্যান্ড ফুডের পিকচার দিয়ে আর রেসিপি দিয়ে সাবমিট করি। সো ওখানে তারপর মেবি কাইন্ড অফ 31st না 28th ফেব্রুয়ারি হয়ে যায় তখন। তো 28th ফেব্রুয়ারির পর কোনো মেসেজ আসে না, আমি মানে চেক করি আচ্ছা। পেজে গিয়ে, সেরা রাঁধুনির পেজে, তো কমেন্ট বক্সে দেখি অনেকেই নাকি মেসেজ পেয়েছে, যে আমি ভেবেছি হয়তো আমারটা সিলেক্ট হয়নি, মানে আর অত কেয়ার করিনি। তো এরপর এরপর অনেকবার মেবি ওরা কল দেয়, সো আমি আননোন নাম্বার বলে আমি তুমি কখনো ধরেনি। রিসিভ ধরা হয় না করিনি খুব বা আননোন নাম্বার বলে কল ব্যাক করিনি। So, হঠাৎ করে 2 তারিখ রাতে দেখে একটা মেসেজ আসে যে আপনার অডিশন, আপনি রেসিপি নিয়ে আসবেন, এখানে লোকেশন দেয়। So, আমি আসলে তখনও মানে শিওর ছিলাম না কি আমি কি আসলে যাব নাকি যাব না, মানে কি হবে আসলে, আমি কি পারবো এরকম একটা প্ল্যাটফর্মে, কারণ এরকম একটা প্ল্যাটফর্মে যাওয়াটা নিজের মধ্যে একটা রেসপন্সিবিলিটির ব্যাপার থাকে, True. নিজেকে প্রেজেন্ট করা। তো আমি যখন তাও সাহস নিয়ে সাহস নিয়ে গিয়ে দেখি সামনে পিছে আশেপাশে সবাই এক্সপার্ট, এই কোর্স করেছে, এখান থেকে এসেছে, মানে সব পারে, বা আগে কম্পিটিশনে পার্টিসিপেট করেছে, বা আগে সেরা রাঁধুনিতে এসেছে, স্টিল টপ 15-এ যেতে অভিজ্ঞতাগুলো পারেনি। আছে। সবারই খুব ভালো এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা সবার। তো আমি তখনও মানে আশাবাদী ছিলাম না যে আমি এতটুকু আসবো। তারপর জাজেসের সাথে দেখা হয়, গিয়ে অডিশনে দিয়ে কি আমি রেসিপি নিয়ে গিয়েছিলেন? আমার ছিল শাহি টুকরা টিয়ার ছিল। আচ্ছা। সো ওটা নিয়ে জাজেসরা পছন্দ করে ওয়েটিং কার্ড দেয় সবাইকে। তারপর ওখান থেকে সর্বোচ্চ নাম্বার নিয়ে আমি গ্র্যান্ড অডিশনের জন্য সিলেক্ট হই চট্টগ্রাম থেকে। তারপর গ্র্যান্ড অডিশনে আসাটাও আমার জন্য খুব একটা এক্সপেক্টেড ছিল না, মানে খুব মনে করেছি এই তো বাদ হয়ে যাব চলে আসবো। তো যাই গিয়ে, বাট আলহামদুলিল্লাহ সিলেক্ট হয়ে যাই টপ 15 থেকে। এই তো রান্নাটা কি journey-টা বাসা থেকে শুরু। করে নিয়ে যেতে হয়? জি, যেটা আপনি- অডিশনের ওটা হ্যাঁ। বাসা থেকে করে নিয়ে গেছি। গ্র্যান্ড অডিশন আচ্ছা। না, গ্র্যান্ড অডিশনটা তো ওখানে ওপেন ওখানে স্পেসে গিয়ে করতে হয়? গিয়ে করতে হয়, এটা আমাদের Okay. রেজর্টে ওখানে ওপেন স্পেসে হয় ওটা। Okay. এটা আমাদের একটা ওখানে ইনগ্রেডিয়েন্ট দিয়ে ইনস্ট্রাকশন দিয়েছিল। থাকে যে কি রেসিপি বানাতে হবে? না, ইনস্ট্রাকশন থাকে না, আমাদের একটা কোর ইনগ্রেডিয়েন্ট দিয়ে দিয়েছিল। আচ্ছা। আমাদের এবারের কোর ইনগ্রেডিয়েন্ট ছিল অরেঞ্জ। এখন তুমি অরেঞ্জ রিলেটেড যে যে কোনো recipe। রেসিপি, তোমার প্যান্ট্রি আছে, প্যান্ট্রিতে চিকেন, প্রন সবই থাকে, তুমি এখন ওখান থেকে যেটা চুজ তো করে আপনি কি বানাও। বানালেন এই লেবু আমি- দিয়ে? আমি অরেঞ্জ দিয়ে একটা আচারি অরেঞ্জ টিক্কা করেছিলাম, যেটা অরেঞ্জ সস দিয়ে উপরে সার্ভ করেছিলাম, আর একটা অরেঞ্জ প্রন করেছিলাম। এগুলো আচ্ছা। আগে কখনো বানানো হয়েছে নাকি ওখানেই আসলে তাৎক্ষণিকভাবে বানানো? আসলে মানে একটু হয়তো সেম টু সেম বানানো হয়নি, বাট কিছু না কাছাকাছি। কাছাকাছি বানানো হয়েছে। বাট সেরা রাঁধুনিতে বলতে গেলে এমন অনেক কিছুই আছে যে আমি প্রথমবার বানিয়েছি বানিয়েছি। ওখানে ইনস্ট্যান্টলি? ইনস্ট্যান্টলি, মানে কারণ আমাদের এবার তো চ্যালেঞ্জেসগুলো খুব আগে থেকে জানা ছিল না আমাদের। ইনস্ট্যান্টলি যখন চ্যালেঞ্জেসগুলো বলতে, আর খুব ডিফিকাল্ট ছিল চ্যালেঞ্জেসগুলো, যেমন কিছু কন্টিনেন্টাল ফুড ছিল। একদিন একটা আমাদের এপিসোড ছিল, একটা থিম ছিল সেদিন, স্বাদের বিশ্বভ্রমণ। সো ওখানে আমাদেরকে 2টা ডিশ দিয়েছে, ডিশ বি। এখন আমাদের তো এবার একটা ইন্টারেস্টিং পার্ট ছিল, ওটা হচ্ছে একটা ফিশ বোল থাকতো। ওখান থেকে আমাদেরকে লটারি করে চুজ করতে হতো কার ভাগ্যে কোনটা পড়েছিল। সো ডিশ এ ছিল, ডিশ বি ছিল। এখন আমার এমন একটা র্যাভিওলি ছিল, একটা ক্যানেলনি ছিল। র্যাভিওলি মোটামুটি পরিচিত, খাওয়া হয়েছে, বাট ক্যানেলনি একদম নতুন ছিল আমার জন্য, খাওয়া হয়নি না কখনো করা হয়েছে। সো ওটা খুব একটা ডিফিকাল্ট টাস্ক ছিল, যেমন ওটা যেমন আমার জন্য নতুন করতে হয়েছে। তো ওই হিসাবে এরকম অনেক কিছুই, যেমন আমাদের আরেকটা এর পরের দিন আরেকটা পার্ট ছিল যে হোল চিকেন করা, ওইসবও নতুন করতে হয়েছে। বা বিদ্যা শেফে সল্ট বেক চিকেন যেটা ছিল, ওটা খুবই টাফ একটা জিনিস ছিল, কারণ শেফের এক্সপিরিয়েন্সের সাথে আমাদের কাজ করাটা এটা খুবই ডিফিকাল্ট ছিল। সো ওই হিসাবে ওইসব জিনিস খুবই আমার জন্য মানে নতুন ছিল, আসলে এসব আমি কখনো করিনি। আর বাসাতে আমরা আসলে এগুলো করি কি? করি না, হ্যাঁ, করা হ্যাঁ, হয় না, করা এটাই হয় না। আসলে অনেকটু, কারণ Right. আমরা তো যেরকম বাঙালি মানুষ খাবারগুলোই রেগুলার ভাত, খাবারের মাছ, উপর মাংস, ভাত, ব্যাস, হ্যাঁ, এগুলোই এটাই। করা হয়। তো এইসব রান্না একটু করা হয় না। রাইট। আপনি গ্র্যান্ড যেটা অডিশন ছিল, ওখানে আপনি কি রেজাল্ট করলেন? গ্র্যান্ড অডিশনের হচ্ছে যে টপ 15-এর জন্য টপ 28 যারা পুরো বাংলাদেশ থেকে সিলেক্ট হয়েছে, ওদের থেকে টপ 15 সিলেক্ট হলো। সো তখন আপনি কি ঢাকাতে একেবারে মানে
পুরো কম্পিটিশনের জন্য আপনাকে থাকতে হবে এরকম একটা প্রিপারেশন নিলেন, মানে আমাদেরকে যেটা 40 আপনার ডেজের আইডিয়া জন্য ছিল না। 40 ডেজের জন্য রিসর্টে থাকতে হতো। এটা কোথায় হয়েছে? গাজীপুরে? গাজীপুর রিসর্টে। ওকে, আচ্ছা। সো 40 দিনের প্রিপারেশন, এই 40 দিন একদম ফ্যামিলির সঙ্গে ডিটাচ। হ্যাঁ একদম, মানে ফোন কলস করা যেত বাট এমনি দেখা সাক্ষাৎ। বা কিছু করা যেত না। কেমন কেটেছে দিনগুলো? আসলে দিনগুলো বলতে গেলে ফার্স্টে খুব মানে মিস করেছি ফ্যামিলিকে, কিন্তু যখন কম্পিটিশনে আসলে ঢুকে যাওয়া হয় তখন আসলে সময় পাওয়া হয় না মিস করার জন্য। আর ওখানের সম্পর্কটা এমন হয়ে যায়, মানুষ সবার সাথে খুব ভালো একটা সম্পর্ক গড়ে যায়, সবাই তখন মানে ওরাই আপনার ফ্যামিলির আপন মতোই ফ্যামিলির মতো হয়ে যায়। মানে খুব ভালো টাইম কেটেছে, প্লাস কিছু গ্রুমিং সেশনও হয়েছিল আমাদের, যেখানে অনেক কিছু শেখানো হয়েছে আমাদেরকে, মানে আমাদের ফুড প্রেজেন্টেশন নিয়ে বা কাটিং নিয়ে বা কস্টিং নিয়ে বা নিজেকে প্রেজেন্ট করা, স্টাইলিং, এসব সবকিছু নিয়েই আমাদের গ্রুমিং হয়েছিল। সো খুব একটা ভালোই সময় কেটেছে ওখানে। ওকে, এমনিতে কম্পিটিশনের বিষয়টা কেমন থাকে? বোঝা যায় আগে থেকে মার্কিং দিয়ে আমি এগিয়ে যাচ্ছি বা ভালো করবো না, এরকম কোনো কিছু? এটা খুবই একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন, কারণ যদি দেখেন ওখানে হচ্ছে কি আপনার মনে হবে মানে এখন একজন আপনি যাবেন, আপনারটা মনে হয় ভালো হয়েছে, কিন্তু এরপর আরেকজন গেলে মনে হয় না নিশ্চয়ই ওরটা ভালো হয়েছে। কমেন্টসগুলো খুবই বোঝা যায় না আসলে মানে কেমন হয়, প্লাস অনেক সময় এমন হয় যে মানে কারোটা খুবই ভালো আবার কারোটা খুবই খারাপ, খুবই ডেঞ্জারাস একটা সিচুয়েশন ফেস করতে হয়। আপনার কি ছিল মানে সবসময় কি হতো কমেন্টসের দিক থেকে বেশিরভাগ অনেক পর্বগুলোতে কি হতো? আমার ভালো বেশিরভাগ comments পাওয়া হতো কিনা? আমার এইখানে যেটা কম্পিটিশনে পুরা হয়েছে ওটা হচ্ছে আমার সবসময় যখনই ভালো করি সবসময় সেকেন্ড থার্ডে গিয়েই মানে থাকতেন, on average, হ্যাঁ। ওখানেই স্টাক হয়ে থাকতাম সেকেন্ড বা থার্ডে, কখনো ফার্স্ট হওয়ার সুযোগটা আসলে হয়নি। মানে কোনো কেন জানি বা পয়েন্টের জন্য বা পয়েন্ট ওয়ানের জন্য বা 1 2 এরকম মার্কসের জন্য সবসময় সেকেন্ড থার্ড ফোর্থ এরকম করেই পজিশনটা ছিল আমার। তো একদম লাস্ট একটা টপ 3 এর লাস্ট একটা এপিসোড মানে টপ 4 থেকে যখন টপ 3 হই লাস্ট একটা এপিসোডে, সেই দিন আমি ফর দ্য ফার্স্ট টাইম টপ স্কোরার হই ওকে। আচ্ছা। পুরো কম্পিটিশনে। সো তখন আসলে ভালো ফিল হয়, কারণ সবাইকে দেখতাম টপ স্কোর হচ্ছে, আমি কেন হচ্ছি না। তো এটা কাজ করতো কিছুটা, কিন্তু ভালো লাগে শেষ না, পর্যন্ত ডেফিনেটলি হয়। একটা অনন্য অভিজ্ঞতা। এর আগে আপনি কোথাও কোর্সও করেননি, কিচ্ছু করেননি, যা করেছেন সবকিছু নিজের, এবং সেখান থেকে আপনার ন্যাশনালি আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় রান্নার কম্পিটিশন, সেখানে আপনি চ্যাম্পিয়ন হয়ে গেলেন, এটা তো ভাবাই যায় না। হ্যাঁ, নিঃসন্দেহে এটা একটা অনেক বড় ব্যাপার। তো এখান থেকে আপনার শিক্ষাটা কি, যদি আপনার একেবারে ব্যক্তিগত জায়গা থেকে জানতে চাই? সব থেকে বড় শিক্ষা হচ্ছে আসলে এখানে যে আমার রান্নার জিনিসটা অনেক ইমপ্রুভ হয়েছে, কারণ এখানে আপনাকে জাজেস যারা ছিলেন, রীতা ম্যাম বা শেফ মৈত্র বা পূর্ণিমা ম্যাম, সবসময় ওরা খুব ভালো ভালো সাজেশন দিতেন। ওরা খারাপটা বললো ভালোটা বললো, প্লাস আপনাকে বলে দিতেন যে আপনি কিভাবে এটাকে আরেকটু ইমপ্রুভ করতে পারেন নিজেকে, বা নিজের এটা আরেকটু কিভাবে করলে বেটার হতো, সবসময় ওরা একটা সাজেশন দিত। সো ওইটা মানে আসলে এটা ভালো হয়েছে আমাদের জন্য, কিছুটা আমরা নলেজ গেইন করতে পেরেছি আরও বেশি ফুডের ব্যাপারে। প্লাস আরেকটা জিনিস হচ্ছে আমরা কখনো এত সময় একটা বাউন্ডেড সময় নিয়ে কখনো কাজ করি না বাসায়। আমাদের গেস্ট আসে 2 ঘন্টা আগে বলে, আমরা তখন রান্নাটা করি 2 ঘন্টা 3 ঘন্টা আছে সময় নেই। এখানে তো জাস্ট একটা ফিক্সড টাইম থাকতো আমাদের, 1.5 ঘন্টা মানে 1.5 ঘন্টায় তোমার এখানে ভিতর রান্না করতে হবে, এখানে প্রেজেন্টেশন, এখানে কস্টিং, সবকিছুই এখানে। সো ওসবটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল। প্লাস এইভাবে ক্যামেরার সামনে সবকিছু করা, সবকিছু জাজেসের সামনে প্রেজেন্ট করা, আসলে পুরো অনুভূতিটাই অন্যরকম ছিল। পুরো সবকিছুতে একটা শেখার বিষয় আছে এখানে, কিভাবে একটা টিম ওয়ার্ক করতে হয়, সবকিছুই এখানে শেখানো হয়েছে আসলে। ডেফিনেটলি। সবচেয়ে কঠিন রেসিপি কি ছিল? সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ যদি বলি আমার জন্য 2টা ছিল। কোনটা? একটা ছিল ব্লাইন্ড ফোল্ডের চ্যালেঞ্জ ছিল। এটা কি জিনিস? ব্লাইন্ড ফোল্ডের চ্যালেঞ্জ হচ্ছে আমাদের চোখ বুঝে স্বাদের খুঁজে ছিল থিমের নাম। হ্যাঁ। সো আমাদেরকে ব্লাইন্ড ফোল্ড করা হয়েছিল, আমাদেরকে জাস্ট টেস্ট করে করে ওই সেম জিনিসটা ইনগ্রেডিয়েন্টগুলো গেস করতে হয়েছিল অ্যান্ড লিখতে হয়েছে। যেটা কি Then- কি আছে এখানে? হ্যাঁ জি কি কি আছে আচ্ছা। লিখতে হয়েছে। দেন ওইসব জাস্ট আপনি যদি ধরেন একটা মিস আউট করেন, ওইটা আপনি অ্যাড করতে পারবেন না আপনার রান্নায়। ও ওকে। জাস্ট যেগুলো লিখেছেন ওগুলাই ওগুলা আপনারা দিয়েই রান্না করতে রেসিপিটা হবে। করতে সো ওইটা কয়টা কারেক্ট করতে পেরেছে, দেন ওইটা দিয়ে আপনার রেসিপিটা রান্না করে এন্ড কতটুকু আপনি এক্স্যাক্টলি ওটার মতো করতে পেরেছেন ওইটা আসলে দেখা হয়। মানে একদম জিওবাকে চোখের ভূমিকায়। হ্যাঁ, ওকে, ইন্টারেস্টিং। কি ছিল আপনার এই রান্না? এটা হচ্ছে একটা মিক্সড একটা নবরাত্নি ভেজিটেবল বলে এটা, ওইটা ছিল।
ওটা শেফ করেছিল। আপনি সবগুলো বুঝতে পেরেছিলেন কি কি আছে না না ওখানে? আসলে সবগুলো বোঝা হয়নি, কারণ ওখানে ছিল অ্যারাউন্ড 28 to 30 আইটেমস। আচ্ছা। ক্লিয়ারলি একটু মনে নেই, বাট 28 to 30 আইটেমস ইনগ্রিডিয়েন্টস ছিল। সো আমার কারেক্ট হয়ে আমি লিখেছিলাম 22টা অ্যান্ড কারেক্ট হয়েছিল 19টা, 3টা ভুল আচ্ছা। হয়েছিল। ও দ্যাটস ফাইন, বিশাল ব্যাপার। বাহ। চ্যাম্পিয়ন হয়ে উঠবেন এটা কি মনে হয়েছিল কোনো কোনো সময়? আসলে চ্যাম্পিয়ন হয়ে ওঠাটা সবসময় তো চেয়েছি, স্বপ্ন। চ্যাম্পিয়ন হতে স্বপ্ন তো সবার থাকে, কিন্তু আসলে মনে হয়েছিল বলতে, কারণ সবাই ওখানে আসলে এত ভালো ছিল কি বলা যাচ্ছিল না যে কে ফেলে কাকে কম্পিটিশন হবে, কারণ ওখানে টপ 15 যারা ছিল সবাই খুব ভালো ছিল, কিন্তু কারো দিন না থাকার কারণে বা আজকে তার একটু ব্যাড লাক ছিল, কোনো কারণে রান্না খারাপ হয়ে গিয়েছে, তাদের মানে চলে যেতে হয়েছে। তো ওই হিসাবে তো সবাই খুব ভালো ছিল। So আমিও চেয়েছি আমি চ্যাম্পিয়ন হই, বাট কখনো একদম ওভাবে মনে হয়নি যে না আমি চ্যাম্পিয়ন হয়ে যাব, Top scorer হবো। এইভাবে জিনিসটা মনে হয়নি। এমনিতে কখনো। আপনার সবচেয়ে কনফিডেন্টের জায়গা কি? মানে রান্নার তো বিভিন্ন রকমের টাইপস আছে, কেউ হয়তো আপনার বেকিং এ ভালো, যেটাকে Rice item হতে রাইস পারে। আইটেম দেখতে ভালো, আমার বলতে গেলে আমি সবচেয়ে কমফোর্টেবল হচ্ছে ডেজার্টসে। ডেজার্ট। আমার ডেজার্ট বানাতে খেতে খুব ভালো লাগে। ইভেন আমি যখন রাঁধুনির অডিশন দিতে যাই আমার ফার্স্ট জিনিসটাই ডেজার্ট দিয়ে শুরু হয়। ওকে, তো ডেজার্টের দিকে আমি একটু বেশি। আজকে আপনি আমাদের জন্য কি করে নিয়ে এসেছেন? আজকে আপনাদের জন্য যেহেতু ঈদের দিন, সো আমি আজকে আপনাদের জন্য পোলাও করেছি, চিকেন Okay. রোস্ট করেছি। Okay. স্পেশালি আমি যেহেতু চট্টগ্রামের মেয়ে, and চট্টগ্রাম ইজ ফেমাস ফর কালাভুনা। কালাভুনা, So আমি কালাভুনা কালাভুনা করেছি। মেজবান কি একই নাকি আলাদা? না, মেজবান হচ্ছে আপনার একটু গ্রেভি হয়, ঝোল হয় এই জিনিসটা, আর কালাভুনা একদম ভুনা ভুনা বিফ হয়। না সেটা তো দুটো আমরা different জানি, type এর। কিন্তু কথা হচ্ছে যে চিটাগাংয়ের যে লোকাল ফুড যেগুলো আমরা বলি, জি। আগে যে মেজবানের কথা আমরা আসলে একটু মেজবান মানেই চিটাগাং, এটা একটা ধরে নেওয়া, এগুলো আপনি পারেন? লোকাল ফুডগুলো যেগুলো আছে এগুলো পারেন? চেষ্টা করি আসলে। কিছু জিনিস আছে যেমন মেজবানি গোশের মাংসের যদি কথা বলি, এটা হচ্ছে একটা অথেন্টিসিটির একটা ব্যাপার থাকে আসলে। আপনি আচ্ছা। যদি এখন একটা রিয়েল মেজবান আপনি খেতে চান, ওখানে 10,000 5,000 বা মিনিমাম 5,000 মানুষের জন্য রান্না হয় একটা মেজবানে। ও ওকে, So, আচ্ছা। ওখানের রান্নার সাথে আর আপনার বাসার রান্না মিলবে না। 5 জনের রান্না বা 50 জনের রান্নার সাথে কখনো ওই রান্নাটা আসলে মিলবে না মিলবে না। জিনিসটা। আচ্ছা। কিছু জিনিস তো যতই আমরা রান্না পারি না, কিন্তু কিছু কিছু জিনিসের থাকে জিনিসটা যে আপনি কখনো ওই জিনিসটার সাথে এটা ম্যাচ করতে পারবেন না। রাইট, সো ওই হিসাবে আমরা হয়তো 80% বা 85% কাছাকাছি যেতে পারবো, কিন্তু কখনো 100% যেতে পারবো আমরা না। শুনেছি এরকম, বিশেষ করে অনেক লোকাল যারা বাবুর্চি থাকেন তারা অনেকেই এসেছেন আমাদের চিটাগাংয়ের থেকে, এখানে আড্ডা দিয়েছেন। তারা বলেছেন যে আসলে মেজবান রান্না করতে আমরা আসলে পুরো যেই গরুটা আছে সেটা পুরো সব গরুটাই use করে, লাগে, হ্যাঁ। এবং এটা আসলে পার্টিকুলারলি একটা মাংস দিয়ে হয় না, ওই টেস্টটা আসলেই আসে না, সত্য। তো এমনিতে লোকাল ফুডগুলোর ব্যাপারে আপনি যে ধরনের ফুডের কথা এখানে বললেন সেগুলো আসলে অনেকটাই ওয়েস্টার্ন, আমরা আসলে আমাদের কালচারের সাথে আমরা ওইভাবে পরিচিত না। লোকাল ফুডগুলো নিয়ে কি কাজ করা হয় কখনো? লোকাল ফুড বলতে আমরা যেমন ডেজার্টে যেমন অনেক কিছুই আমরা পিঠা নিয়ে কাজ করি, যেমন আমাদের চট্টগ্রামেরই একটা ফেমাস মানে পিঠা বলে, ওটা মধুভাত বলে। আচ্ছা, এটা খুবই ফেমাস মধুভাত। মধুভাত। হ্যাঁ। এটা হচ্ছে কিন্তু আপনি কিন্তু একদিন করে খেতে পারবেন না, কিন্তু এটা কিন্তু ওভারনাইট আপনাকে মানে ফার্মেন্টেশন লাগে এটার জিনিসটা। Okay. So, এরকম কিছু প্রত্যেকটা জায়গারই কিছু থাকে অথেন্টিসিটি, কিছু থাকে জিনিস। তো ওই হিসাবে ওইসব জিনিস নিয়ে মানে আমাদের গড়ে উঠায় আসলে ওইসব খেয়ে, বা আরো কিছু ডিফারেন্ট পিঠা থাকে, তো ওইসব আসলে মানুষ আজকাল জানে না। এক্সপেরিমেন্ট করেন কিনা আপনি আপনার কাজে? এক্সপেরিমেন্ট মোটামুটি করা হয়, কারণ এটার সাথে এটা মিলালে কি হয়, এটার ওটার সাথে সাথে ওটা এটা মিলালে মিলে কি কি হয়। হয়? যেমন আমার ফার্স্ট ডিশটা যেটা শাহী টুকরা ছিল, শাহী টুকরার যেটা ওটা কাইন্ড অফ এক্সপেরিমেন্টই ছিল, কারণ আমি যদি একটা শাহী টুকরা নর্মাল মানুষকে জিজ্ঞেস করবো বলবো যে দুধ আর পাউরুটি জাস্ট দিয়ে দিল ওইটাই শাহী টুকরা হয়ে গেল, কিন্তু আমার ওখানে ছিল শাহী টুকরা, ওটা তো আমি জাস্ট নর্মালি দিলে তো আর এটা সেরা রাঁধুনি হইলো না, না। সো আমার ওইটাতে একটু এক্সপেরিমেন্ট ছিল, যেমন আমি ওখানে পুরো আরেকটা লেয়ারই অ্যাড করে ফেলেছিলাম একটা, আচ্ছা। ওটা লেয়ার হিসেবে দিয়ে আরেকটা মাঝখানে লেয়ারই অ্যাড করে ফেলেছিলাম, যাতে অথেন্টিসিটিও থাকলো বাট নতুন একটা কিছু আসলো। কিন্তু এই যে পরিপূরক বা এই এটার সাথে এটা যাবে, এই সেন্সটা তো খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং এই সেন্সের জায়গাটা দেখা গেল যে ঠিক আছে ফিউশন করেছেন, কিন্তু খাওয়ার মতো ম্যাচ হলো করছে না। না, হ্যাঁ খাওয়ার মতো খাপ হচ্ছে না, খাই না অনেক সময়। খাপ খায় না, রাইট। এই সেন্সটা খুব ইম্পর্টেন্ট। আর এইগুলো এক্সপেরিমেন্ট কার উপরে হয়? মানে রান্না করার পরে ঠিক আছে তুমি আগে খেয়ে দেখো কি হচ্ছে, ভাইয়ের উপর। এটা ভাইকে আসলে ভাইয়ের পড়ালেখার সুবাদে এখানে চলে আসাতেও খুব যখনই পাই তার উপর তো হয়, আর বেশিরভাগ আমার বোনের উপর হয়। ও হচ্ছে একদম ওকে যাই দিবেন আপনি ও সব খাবে, খারাপ হইলেও ও খাবে।
খারাপ হলে ওটা বলবে যে খারাপ হয়েছে, কিন্তু তাও খাবে সে, তো ভালো লাগে আসলে। আপনি ফুড টেস্ট করেন নিশ্চয়ই, বাইরের ফুড প্রচুর? হ্যাঁ আমি খাই। বাইরের খাই বলতে আমি যেটা হচ্ছে, ধরেন আপনার নিজের একটা রান্না করতে গেলেও তো আপনাকে ডিফারেন্ট ফুড টেস্ট করে টেস্ট দেখতে হবে। করা লাগে, আইডিয়া লাগে। হ্যাঁ, আপনার নিজের কার রান্না ভালো লাগে? আমার নিজের কারণ মানে আপনার থাকে না যে আপনার আরেকজনের পরিচিত জনের মধ্যে আরেকজনের হাতের কারো রান্না, হাত ভালো নিজের লাগে। মায়ের রান্না সবার কাছে প্রিয়, এটা বাদে? নিজের মায়ের রান্না বাদে আমি যদি বলি, আমার আসলে আমার পরিবারের সবার রান্নাই খুব মজা। সো স্পেসিফিক্যালি যদি বেশি মজা বলতে চাই, আমার মামির রান্না খুব মজা। আচ্ছা, আচ্ছা, মানে আমার মামির যেটাই রান্না করুক খুবই মজা হয় তার রান্না। এখন কেমন লাগছে যে আপনি এত একটা ভালো অর্জন হয়েছে আপনার, আপনি চ্যাম্পিয়ন হয়েছেন, পরিবারে এই দিকটা কেমন, মানে কতটুকু আসলে খুশি এই বিষয়টায়? আসলে এটা এখন মানে যখন হয়, এটা অ্যানাউন্স হয়, তখনই মানে আমার আম্মু তো লাইক আসলে মানে অতিরিক্ত খুশি ছিল, আমার থেকেও বেশি খুশি ছিল আমার মা। স্বাভাবিক। সো অনেক বেশি খুশি সবাই, মানে আসলে এটা সবার জন্য একটা প্রাউড মোমেন্ট, কারণ নিশ্চয়ই। সবাই বলছে এটা খুব একটা ভালো, মানে এত বড় একটা অ্যাচিভমেন্ট এই যে। সো অনেক সবাই খুব হ্যাপি, অ্যান্ড সবাই বলছে যে না, এত ভালো একটা প্ল্যাটফর্ম পেয়েছো, এটা নিয়েও আসলে খুব একটা ভালো কাজ করা নিশ্চয়ই, যায়। নিশ্চয়ই। সো এটাতেই তুমি ক্যারি অন করো। এখানে আমরা রেসিপি দেখতে পাচ্ছি, এটা নিয়ে আসলে শুনবো। যেটা বলছিলেন আপনি যে ঈদের দিন একটু পোলাও রোস্ট, এটা আসলে সত্যি ঈদের দিন এটা না থাকলে মনে হয় কি যেন একটা নেই, অপূর্ণ থেকে যায়। তো একটু শুনি কিভাবে বানিয়েছেন। আসলে পোলাওটা আসলে আমরা যেভাবেই সবাই করি, আমিও ওভাবেই করি। জাস্ট আমার একটু পোলাওতে আমার যেটা আমি পার্সোনালি পছন্দ করি, ওটা হচ্ছে আমি একটু জয়িত্রী অ্যাড করি। জয়িত্রী একটা ফ্লেভারের জন্য জাস্ট হালকা, ওটার স্মেলটা খুব ভালো লাগে। কিন্তু আবার ওটা হচ্ছে বেশি ইউজটা কিন্তু আবার অনেক আপনার মানে ভালো থেকে খারাপ হয়ে যায় জিনিসটা। সো এটা একটু খুব অল্প পরিমাণে ইউজ করতে হয়। অ্যান্ড প্লাস নর্মাল যেভাবে আমরা পেঁয়াজ আদা রসুন দিয়ে আগে একটু জিনিসটাকে সতে করে তারপর চালটাকে একটু কষাই, দেন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস পোলাওর মধ্যে দ্যাট দুধ মাস্ট অ্যাড করতে হবে। আচ্ছা। দুধ অ্যাড করলে হচ্ছে যে আপনার পোলাও যে শাহি একটা ফ্লেভার থাকে, এটা হচ্ছে যে শাহি ফ্লেভারটা কিন্তু দুধ আর হচ্ছে যে আপনার স্যাফরনের কারণে। বাট আচ্ছা। অনেক সময় হচ্ছে যে স্যাফরন মানে জাফরান? হ্যাঁ, জাফরান। তো জাফরান অনেক সময় দেখা যায় কি এক্সপেন্সিভ হয়ে যায় সবার জন্য এফোর্ড করা। সো ওই টাইমে আপনার একটু কেওড়া জল বা রোজ ওয়াটার অ্যাড করলেও সেম ফ্লেভারটা, একটু শাহি একটা ফ্লেভার আসে। এন্ড শাহি খাবারের মধ্যে যদি ওই কোনো শাহি ফ্লেভারটাই না আসে, তাহলে আর জিনিসটা কখনো ভালো আপনি লাগে এগুলো না। অ্যাড করে টেস্টটা পাওয়া এটা যায়। তৈরি করেছেন, জি, সো জি। ডেফিনেটলি আমরা টেস্ট করব এখন, করে আমরা Sure. আমাদের ফিডব্যাকটা জানাবো দর্শকদের। আপনি বলছিলেন যে আদা রসুন এগুলো কি অ্যাড করেছেন এই পোলাওর মধ্যে? জি, আদা রসুনের পেস্ট অল্প অল্প। এটা করতে হয়? হ্যাঁ, জি, অল্প। শাহি ভাবটা একদম- আনার জন্য কি এটা? হ্যাঁ, এটা হচ্ছে আসলে কি আপনার না হলে আপনার ফ্লেভার থাকবে না। জাস্ট আপনি যদি অনিয়ন অ্যাড করেন, অনিয়নের তো একটা ফ্লেভার থাকেই বেরেস্তার, বাট আদা রসুনের একটু একটা স্ট্রং ফ্লেভারও লাগে আচ্ছা, আসলে ইন্টারেস্টিং। পোলাওতে। এরকম আমি কখনো শুনিনি আদা রসুন পোলাওর মধ্যে ডিরেক্টলি। ফাইন, আমরা টেস্ট করে জানাই আমাদের দর্শকদের এটা কেমন হয়েছে, সেটাই বরং ভালো হবে। পাশাপাশি আপনি আরেকটা নিয়ে এসেছেন রেসিপি, এটা কি রোস্ট? এটা হচ্ছে চিকেন রোস্ট। চিকেন রোস্ট। সো এটার স্পেশালিটিটা কি? চিকেন রোস্টের স্পেশালিটি হচ্ছে সেই শাহি ফ্লেভার আসতেই হবে, না হলে তো হয় না। আর চিকেন রোস্টের সবচেয়ে স্পেশাল জিনিস হচ্ছে ক্রিম অ্যাড করতে হবে। ক্রিম? হ্যাঁ, ক্রিম বলতে সবটা আপনি নিজে বানিয়েছেন না বাজার থেকে না না, কিনেছেন? কুকিং ক্রিম যেটা পাওয়া যায় আমাদের, ওই আচ্ছা, কুকিং বাজার থেকে। ক্রিমটা একটু অ্যাড করলে ওটা হচ্ছে আপনার গ্রেভিটাকে আরো বেশি মজা লাগে আসলে একটু ওকে ওকে। সো এটাই শুধু স্পেশালিটি, ক্রিমটা অ্যাড করা? স্পেশালি ক্রিম অ্যান্ড আপনার ওই যে শাহি বললাম জাফরান বা কেওড়া জল, ওইটাই। এটা কি আপনি চিকেন যেটা বাছাই করেছেন এটা কি মানে দেশি মুরগি হলে করতে হবে নাকি অন্য যে কোনো হলেই হবে আসলে? না না, চিকেন রোস্ট আসলে কখনো ফার্মের মুরগি দিয়ে ভালো হয় না, এটা আচ্ছা। সব সময় এই মুরগিটা দিয়েই, যেটা সোনালী মুরগি বলে মেবি, ওইটা দিয়েই ভালো হয়। ওকে, আচ্ছা, সোনালী রূপালী যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো দিয়ে করতে হবে। আমাদের ফেস্টিভ মানেই হচ্ছে এগুলা, এই পোলাও, এই চিকেন একদমই। রোস্ট, যে কোনো এই কিছুটা উৎসবে আমাদের beef, এই বিষয়টা এগুলো থাকবেই। থাকবেই। হ্যাঁ, রিসেন্টলি কিছু কন্টিনেন্টাল ফুড যুক্ত হচ্ছে, তাও সেগুলো নির্ভর করে আসলে কতটাকে সময় পায় সেভাবে করে ওঠার জন্য। তো এই জিনিসগুলো আসলে করতে গেলে প্রচুর সময় কি ব্যয় হয় না, নাকি শর্টকাটে হয়ে যায় আসলে? না, আসলে রান্না কখনো শর্টকাটের না, রান্না আসলে একটা আমি কেন আর্ট। এই প্রশ্নটা করছি যে আমাদের সাধারণত পরিবারে যারা রান্না করেন, মা বোন যারা রান্না করেন, তারা দেখা যায় যে ঈদের দিন বা এরকম স্পেশাল ডেতে সারাদিন এই কিচেনেই কাটিয়ে দেন। যে কারণে আমি জিজ্ঞেস করছি যে এগুলো রান্না করতে গেলে আসলে
সারাদিন ধরে এইসব কাজ করতে হবে কিনা? হ্যাঁ আসলেই যেটা বললাম যে রান্না আসলে একটা আর্ট, এটাতে আপনি যতই সময় দিবেন ততই আপনার জিনিসটা আসলে ভালো হয়। আপনি যদি এখন ধরেন এখন বলেন কেউ 15 মিনিটে মুরগি রান্না করতে চাচ্ছে, 15 মিনিটের মুরগি আর যেটা আপনি ধরেন 1.5 ঘন্টায় রান্না করছেন ওটা কখনো সেম হবে না। True. আর রান্না হচ্ছে যতক্ষণ সময় দিয়ে যতক্ষণ আপনি আস্তে আস্তে সটে করতে করতে করবেন ততক্ষণ আপনার জিনিসটা আসলে ভালো লাগবে ভালো খেতে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এমনিতে তো রেগুলার লাইফে রান্না একটু আমরা তাড়াহুড়ো করেই করি, কিন্তু একটা বিশেষ দিনে আসলে বিশেষভাবে সময়টা দেওয়া উচিত। ওকে, পোলাওটা খুব ভালো হয়েছে, এটা গরম গরম খেতে আরো ভালো লাগবে। আমার যেটা ধারণা ছিল যে এখানে আদা রসুন দিলে বোধহয় আদা রসুনের ডিফারেন্ট একটা ফ্লেভার পাওয়া যাবে, বিষয়টা আসলে ওরকম না, স্যাফরনটাই খুব বেশি প্রমিনেন্ট পাওয়া যাচ্ছে। বিউটিফুল। এগুলো আপনার নিজে নিজেই উদ্ভাবন করেন নাকি মার কাছ থেকে শেখা বা পরিবারের অন্য কোনো মেম্বারদের কাছ থেকে আসলে শেখা? যদি বলতে যে এসব রেসিপি যা এই পোলাও রোস্ট যেগুলো ইউজুয়ালি করা হয় এগুলো আসলে আমার মা থেকেই শেখা আমার। আচ্ছা, কারণ আমার মা আসলে খুব ভালো রাঁধুনি, রান্না করেন, হ্যাঁ। জি ওরা থেকেই আমার আসলে শেখা এসব। বাহ, খুব চমৎকার। তো কি হয় এই এই রান্নাগুলোর বাইরে আসলে কি ধরনের রান্না বাসায় বেশি করা হয় বা বাসার মানুষ খুব পছন্দ করে, যে বলা হয় যে সাদিয়া এই রান্নাটা এখন করো বা এটা এখন তুমি এটা, করো, হ্যাঁ হ্যাঁ। এটা তুমি করো, এইসব- স্পেশাল রান্না, যে সাদিয়ার এই স্পেশাল রান্নাটা সবাই খেতে চায়? হ্যাঁ যেমন যেটা বলতে চাই যেমন আম্মুরা হচ্ছে এসব টাইপের রান্না করে ম্যাক্সিমাম টাইম, কিন্তু স্বাভাবিক। আমাদের হচ্ছে যে সবাই তো আর সবসময় এসব খেতে চায় না। চায় না। ধরেন বিকালে পাস্তা খাও, নাস্তা পিৎজা item। খাও বা যে কোনো স্ন্যাক্স আইটেম খেতে চায় বা ওয়েজেস বলেন এরকম সবকিছু, French fry, তখন right, আমাকে হ্যাঁ। তখন এগুলো বলা হয় না এটা তুমি করো, বা কোনো গেস্ট আসছে বললো যে আজকে কোফতাটা তুমি করো প্লাস ডেজার্টটা তুমি বানাও, তো ওই হিসাবে ওইসব কিছু জিনিস স্পেশালিটি থাকে আসলে যে এটা তুমি করো এটা তুমি করো, এরকম ভাগাভাগি হয়। এমনি কোন ধরনের রান্না করতে নিজের ভালো লাগে? আমি তো বললাম আমার ডেজার্ট খুব ডেজার্টটাই করতে সবসময় খুব বেশি ভালো লাগে, আমার খুবই পছন্দ ডেজার্ট করা। রোস্টটা খুব ভালো হয়েছে। লাবণ্য তো খাবে না, আমি জাস্ট আমি আমি একটু পরেই টেস্ট করব, বিরতির সময় আমি টেস্ট করব। আমাকে যদি সাজেস্ট করতে বলে আমি বলবো রোস্টটা করার জন্য, যদি কেউ রোস্ট করতে চায় বাসাতে। আপনি রোস্টার রেসিপিটা একটু আরেকবার বলে নেন কিভাবে করতে পারে। আচ্ছা রোস্টটা হচ্ছে প্রথমে আমরা কি করেছি, রোস্টের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমার ফার্স্টে কোকোনাট পেস্ট লাগবে, Okay. দেন বাদামের পেস্ট লাগবে, কাজু বাদাম, দেন যেটা আমাদের আলমন্ড আছে আমন্ড, কাজু অ্যান্ড পেস্তা বাদাম, প্রপোর্শনটা হবে 3:2:1। ওকে, 3 ভাগ হচ্ছে কাজু বাদাম, কাজু বাদাম। এর 2 ভাগ হচ্ছে আলমন্ড অ্যান্ড 1 ভাগ হচ্ছে পেস্তা বাদাম। আচ্ছা। তিনটার পেস্ট লাগবে, দেন বেরেস্তা লাগবে, টক দই লাগবে, আর হচ্ছে কিশমিশ, আমি একটু কিশমিশ ইউজ করেছি, কিশমিশ, বেরেস্তা, টক কিশমিশ কি দই। blend করবে নাকি just জি, blend? এই তিনটা জিনিস আর বাদাম একসাথে একটা ব্লেন্ড করে একটা পেস্ট করতে হবে। ওকে, আচ্ছা, পেস্ট করে দেন একটা প্যানে আমরা অয়েল নিয়ে ওটাতে একটু অনিয়নকে একটু ব্রাউন গোল্ডেন করে দেন আদার পেস্ট দিব, রসুনের পেস্ট দিব, দিয়ে দেন এই পেস্টটাকে আমরা ওখানে ভালো মতো একদম হুম, কষিয়ে ফেলতে হবে আমাদেরকে। ওকে, আচ্ছা। কষিয়ে ফেলে দেন যখন আমরা নিজেরাই দেখলে বুঝবো যে তেলটা আসলে উপরে উঠে যায়, তখন ওকে, তেলটা উপরে উঠে গেলে তখন আপনার চিকেনটা কিন্তু আগে থেকে আপনাকে একটু সল্ট দিয়ে আগে একটু ফ্রাই করে Fry করে নিতে নিতে হয়। হবে। ফ্রাই করে তখন চিকেনটা আপনি ওখানে অ্যাড করে দিলেন, তারপর লাস্টের দিকে হচ্ছে যে আপনার স্যাফরন, একটু কিছুক্ষণ হয়ে গেলে স্যাফরন অ্যান্ড অফকোর্স সল্ট স্যাফরন, তারপর হচ্ছে আপনার সল্ট স্যাফরন অ্যান্ড হচ্ছে ক্রিম, যেটা বলেছি ক্রিমটা Okay. হচ্ছে আপনার একদম সবার লাস্ট অ্যাড করতে হয়। Okay. দেন আমরা কিছু আস্ত মরিচ অ্যাড করে একটু ওয়াটার অ্যাড করে কিছুক্ষণ দমে রেখে, মানে ম্যারিনেট করার কোনো বিষয় না নেই এখানে। কোনো ম্যারিনেট করার বিষয় থাকে না এখানে। দ্যাটস মানে রিয়েলি অসাম। আমি আসলে রোস্টার ফ্যান না, বাট আপনারটা খুবই ভালো হয়েছে, যে কারণে আমি আসলে দর্শকদের বললাম চ্যানেলের ওনারা আমাদের এটা বানাতে পারে এবং একই সাথে আমাদের এই এপিসোডটা ইউটিউবেও যাবে, চাইলে ওখান থেকে আবার শুনে নিতে পারে যে কিভাবে এটা তৈরি করবে। বাট এটা খুবই হেলদি এবং খুব টেস্টি ফুড। আচ্ছা, আমি যদি এবার একটু জানি, যেটা নিয়ে আমরা বিরতিতে যাওয়ার সময় আমরা বলছিলাম যে আসলে ফিউচারটা কোন দিকে যাবে, মানে রাঁধুনি তো আপনাকে একটা ট্রেডমার্ক দিয়েই দিল, তো এখন চিন্তা ভাবনা কি করছেন? আসলে চিন্তা ভাবনা বলতে গেলে আমি এখন যতটুকু আছি, উইনার হওয়া তো অবশ্যই, এটা আসলে আমার জন্য খুব একটা Achievement. অ্যাচিভমেন্ট লাইফের, বাট এর মানে না আমি সব পারি, কেউ কখনো সবটুকু জানে না। আপনি যদি এখন একটা শেফ, একটা 20 ইয়ার শেফের কাছেও যান, সেও কখনো সবকিছু জানবে না। Right. সো আমার কথা হচ্ছে আমি এখনো অনেক কিছুই জানি না, আমার আগে শিখতে হবে নিজেকে। আমি যদি নিজেকে প্রেজেন্ট করতে চাই, আমার কান্ট্রিকে প্রেজেন্ট করতে হয়, আমার অনেক কিছু জানতে হবে। সো ওই হিসাবে আমি মনে করি আমার আসলে অনেক কিছু শেখার বাকি আছে। আমি আসলে
কিছু কোর্স করতে চাই বা এটা নিয়ে পড়ালেখা করতে চাই সামনে, রান্না নিয়ে, অ্যান্ড দেন এটাকে তারপর আমি নিজের প্রফেশন হিসাবে আসলে গড়ার চেষ্টা চিন্তাভাবনা করব। আছে? চিন্তা ভাবনা আছে, বাকিটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরিবার এখন এই বিষয়টা কতটুকু সহযোগিতা করছে যে এই বিষয়ে আপনি পড়াশোনা করবেন? তারা তো আমাকে ফুল সাপোর্ট দিচ্ছে। তারা বলছে তুমি যখন এতটুকু একটা অ্যাচিভমেন্ট করেছো লাইফে, এটা নিয়ে তো আসলে থেমে থাকা উচিত না, তোমার উচিত এটা নিয়ে কাজ করা, যেহেতু তুমি এটাতে কমফোর্টেবল, এটা তোমার ভালো লাগছে করতে, and যে জিনিসটা তুমি করতে ভালো লাগে ওইটাতে সবসময় মানুষ ভালো করে আমি মনে True. করি। সো ওরা সত্যি যে এটাতে আসলে যে বিষয়টার প্রতি আগ্রহ জি। বা ভালোবাসে সেই বিষয়টা আসলে সফলতা আসে। সফলতা আসে। সো তো কি কি পরিকল্পনা রয়েছে যে আমি রান্নাকে ঘিরে এই ধরনের কাজগুলো করব বা শিখবো? পরিকল্পনাগুলো কি কি, মানে নিজে কি পরিকল্পনা করেছেন? আসলে যখন আমি রাঁধুনিতে যাই সবাই আমাকে একটা জিনিস জিজ্ঞেস করতো যে মানে রাঁধুনির পরে তুমি কি করতে চাও। আমার সবসময় একটা জিনিস আমি ফার্স্ট থেকেই বলে এসেছি, আসলে আমার অথেন্টিসিটিটা খুব বেশি ভালো লাগে। মানে এখনো আমরা আছি না যে আমি আমার এজেরই বলতে গেলে আমার ফ্রেন্ড সার্কেল, আমি হয়তো এই জিনিস নিয়ে কাজ, রান্না নিয়ে কাজ করি বলে আমি হয়তো অনেক কিছু জানি, বাট আমি যদি এখন আমার একটা ফ্রেন্ডকে জিজ্ঞেস করতে যাই যে বলতো বাংলাদেশে এরকম একটা ফুড আছে কিনা, ও স্বাভাবিকত জানবে না। কিন্তু এখন আমি যদি ওকে বলি পিৎজা কোথায়, পাস্তা কোথায়, সবাই জানবে, কারণ সবাই অনেকটা বেশি আমি মনে করি নিজের দেশের খাওয়া থেকেও আমরা বাইরের কন্টিনেন্টাল ফুডসের উপর বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছি। অ্যান্ড ইটস গুড, আমি মানি এটা ভালো, সব কিছুই ট্রাই করা উচিত, বাট এমনটা না যে দেশের খানা কোথাও হারিয়ে যাওয়া উচিত। সো আমরা অনেক কিছু, অনেক জেলার অথেন্টিক ফুডসের ব্যাপারে এখনো জানি না। সো আমার একটা খুব ইচ্ছা ছিল যে আমি আসলে প্রত্যেকটা জায়গার কিছু ফুড নিয়ে কাজ করবো, আমি আসলে জানতে চাই যে এটা রেসিপি কি। আমি নিজেও আসলে অনেক জেলার ফুড নিয়ে জানি না, সো আমার খুব ইচ্ছা ওই জেলার ফুড নিয়ে জানার, বা ওইটার রেসিপি কি, বা ওইটা কিভাবে বানাবো, ওইটার স্পেশালিটি কি। তো এইসব নিয়ে কাজ করার আমার আসলে খুব ইচ্ছা। বিউটিফুল, বিউটিফুল, এবং এটাই হওয়া উচিত। আপনি যখন আড্ডা দিচ্ছিলেন তখনই মনে করছিলাম যে আমাদের বিফের ওপরেই প্রায় 100-র উপরে আইটেম আছে, হ্যাঁ, এবং সেগুলো সবই আমাদের বিভিন্ন জেলা ভিত্তিক, জি। তাই না? আমরা যদি সিলেটের দিকে যাই ওখানে সাতকরা দিয়ে রান্না হয়। সাতকরা দিয়ে। আপনি একটু আগে আমরা মেজবানি নিয়ে কথা বলছিলাম, এরকম প্রত্যেকটা অঞ্চল ভেদেই, যেমন আমাদের উত্তরাঞ্চল সেখানে আলুর সাথে বিফের একটা অন্যরকম একটা কম্বিনেশন আছে। তো এগুলো নিয়ে যদি আমাদের রেস্টুরেন্ট হয়, এগুলো নিয়ে যদি আমরা কিন্তু বাই ন্যাচারালি জেনেটিক্যালি আমরা এই ফুডগুলোই পছন্দ করি, কারণ এগুলো খেয়ে খেয়ে আমরা বড় হয়েছি ছোটবেলাতে। সো আমাদের মনে হয় যতটা ওয়েস্টার্নের দিকে ফোকাস করা উচিত তার চাইতে বেশি লোকাল ফুডের দিকে ফোকাস করা উচিত। কারণ বিদেশে আমাদের যেসব রেস্টুরেন্ট আছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট বা আমাদের বাংলাদেশি রেস্টুরেন্টগুলো, সেগুলো কিন্তু আমাদের লোকাল ফুড দিয়ে পপুলার। হ্যাঁ, তো আমাদের এইগুলো নিয়ে আসলে কাজ করা উচিত। আপনি পড়াশোনা করছেন কিসে? আমি এখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি। কোন সাবজেক্ট? আমি ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করছি অ্যান্ড মেজর মার্কেটিং নিয়ে করছি। বিউটিফুল। প্রতিবন্ধকতার জায়গাটা কি? সাধারণত যারা এরকম ভালো করেন আমাদের দেশে আমরা দেখি, তারা পরবর্তীতে হয় রেস্টুরেন্টের বিজনেসের দিকে চলে যান, অথবা এটা ওইভাবে সামনের দিকে নেন না, নিজেরা নিজেদের মতো ঠিক আছে অর্জন এসছে, বাস দ্যাটস এনাফ। আপনার পরিকল্পনার জায়গাটা কি? রেস্টুরেন্ট নিয়ে কোনো কাজ করার চিন্তাভাবনা আছে? আসলে আমার রেস্টুরেন্ট নিয়ে আপাতত এখনো কাজ করার কোনো চিন্তাধারা নেই, কারণ আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে চাই, বাংলাদেশের ফুড ইন্ডাস্ট্রি এখনো অতটা ডেভেলপড না। মানে বাংলাদেশে আমি যদি বলি এখন অন্যান্য ইন্ডাস্ট্রি যেভাবে ডেভেলপ, বাট ফুড নিয়ে এখনো ওভাবে কোনো, আমরা যেমন রীতা ম্যামদেরকে আমরা পেয়েছি, ঠিক আছে, বা কল্পনা ম্যামদেরকে বা সিদ্দিকা কবিরকে আমরা পেয়েছি, কিন্তু এখন মানে ওরা যেটা করে গিয়েছে এখনকার জেনারেশনে ওইভাবে নেয়ার মতো আসলে এখনো ওরকম কাউকে পাওয়া যায় না, আসলে অত ডেভেলপ না। সো আমি মনে করি আমাদেরকে এই ইন্ডাস্ট্রিটা আরো ডেভেলপ করা উচিত, কারণ সবাই যদি রেস্টুরেন্ট বিজনেসে চলে যায় তাহলে এই ইন্ডাস্ট্রিকে আসলে কে হ্যান্ডেল করবে? মানে আপনি ইন্ডাস্ট্রিটাকে আর মানে এই ফুড পার্সোনালিটি দুটোকে আলাদা করে দেখছেন, তাই কি? মানে আমি আসলে ক্লিয়ার না, কারণ আমি তো যতদূর জানি যে মানুষ এখন সপ্তাহান্তে একবারও ফ্যামিলি নিয়ে বের হয় একটা ভালো ফুড খাওয়ার জন্য। এবং শুধু তাই না, বাংলাদেশে ফুড ব্লগার যারা কাজ করছেন, বিভিন্ন ফুডের রিভিউ দিচ্ছেন, আমরা দেখি প্রচুর সেখানে মানুষের আগ্রহ। তো সেখানে এই ইন্ডাস্ট্রিটা গ্রো করছে ব্যাপারে তো কোনো দ্বিমত নাই। তাহলে আপনি এই জায়গাটায় মানে কনফিউশনের জায়গাটা কোথায়? গ্রো করছে বলতে গেলে আসলে আমি আপনাকে একটা স্পেসিফিক এক্সাম্পল দিয়ে বলি, যেমন আপনি এখনো বাংলাদেশের কোনো যেগুলো হোটেল আছে 3 স্টার 4 স্টার বা 5 স্টার যেগুলোই বলেন আছে, ওখানে আপনি যদি এখনো গিয়ে দেখবেন ওখানে কিন্তু মানে মেয়েদের স্পেশালি মেয়েদের কিন্তু ওরকম স্কোপটা খুবই কম। আচ্ছা, শেফ হিসেবে বা আপনি এক্সিকিউটিভ শেফ বলেন, সু শেফ বলেন, যে শেফই বলেন, ওই হিসেবে কিন্তু মেয়েদের পার্সেন্টেজটা খুবই কম, যেটা 98%ই ছেলে আর 2%ও মেয়ে না, কিন্তু যেটা সত্যি কথা। হ্যাঁ, অন্যান্য জবে যেমন হোটেল ম্যানেজমেন্টের জবে থাকে রিসেপশনিস্ট বা অন্যান্য সেক্টরে থাকে, বাট কিন্তু শেফের হিসাবে কিন্তু ওরকম মেয়েরা এখনো ডেভেলপ না আমাদের দেশে। এটা আসলে মনে করি আমি কোথাও না কোথাও
এই আমাদের বাংলাদেশের যে কালচারটা থাকে যে মেয়েরা কিচেনে গিয়ে Security. সিকিউরিটির একটা ব্যাপার স্যাপার থাকে, আর প্লাস সবাই মনে করে নিজের রান্নাঘরে রান্না করাটা আসলে সেফ, ওকে সবাইকে খাওয়ানো সেফ, কিন্তু আসলে যে একটা 5 স্টারও একটা আমরা বাইরের দেশে যাই, বাইরের কান্ট্রিতে যাই, প্রত্যেকটা 5 স্টারেই দেখবো মানে ইকুয়াল না হলেও অ্যাটলিস্ট দ্য পার্সেন্টেজ ইজ 70 and 30%, মানে ওভাবে পার্সেন্টেজটা, বাট আমাদের বাংলাদেশে আসলে ওটা না এখনো। তো আচ্ছা। ওই দিক থেকে আমি বলতে চাচ্ছি আমাদের বাংলাদেশে এই রিলেটেড সেক্টরে এখনো অতটা ডেভেলপড না। সো আমি চেষ্টা করবো আসলে এই জিনিসটাতে আমার প্ল্যানিং হিসেবে আমার আসলে এইভাবে কাজ করার ইচ্ছা Okay, আছে, okay. রেস্টুরেন্ট থেকেও মানে শেফ হিসেবে নিজেকে শেফ হিসেবে নিজেকে কাজ করার ইচ্ছা আছে। বিউটিফুল। সেক্ষেত্রে দেশের বাইরে যাওয়া, ট্রেনিং নেওয়া, জি, এরকম চিন্তা ভাবনা ওটা তো অফকোর্স করতেই হবে। কারণ আপনি একটা শেফ হিসেবে কাজ করতে গেলে আপনার ওটা সার্টিফাইড শেফ হতেই হবে True. আপনার যে কোনো জায়গায় কাজ করতে True. হলে। এখানে আমরা দুটো মেনু দেখতে পাচ্ছি, একটা কালাভুনা বোধহয় আর একটা বোধহয় পায়েস। জি। তো একটু শুনি আপনার কালাভুনাটাও মোটামুটি অনেকেই নিজের মতো করে করতে পারে, তো আপনার বিশেষত্বটা কি একটু শুনবো। বিশেষত্ব বলতে গেলে এটা অথেন্টিক একটা ফুড, এটা আসলে বিশেষত্ব বলতে কিছুই নাই, কারণ এটা যদি আপনি অথেন্টিসিটি ফলো না করেন, নিজের কিছু অ্যাড করতে যান, এটা কখনো আসলে হবে টেস্টটা না। ডিফারেন্ট হয়ে হ্যাঁ, যায়। এটা Different এটা হয়ে যায়। নিজের একটা জেলার ব্যাপার। সো এটার যদি আমি রেসিপিটা বলতে চাই, তাহলে আমরা সবাই নর্মাল গরু মাংস বাসায় রান্না করি। তো আমাদের ওদিকে কি হয়, অন্যান্য জেলারটা আমার অতটুকু আইডিয়া নেই, বাট আমার জেলায় কি হয়, আমরা ম্যাক্সিমামটাই কি করি, মাখা খাওয়া আমরা বেশি খেতে পছন্দ করি আমাদের একটু চট্টগ্রামের মানুষ। মাখানো, মাখানো হ্যাঁ, না, হ্যাঁ, তাহলে? এটা হচ্ছে মানে আপনি আগে মাখিয়ে ফেলবেন, দেন আপনি তেল রান্না পরে করবেন। জাস্ট বসিয়ে দিবেন এটা। Okay. মানে আমরা কি করি ইউজুয়ালি অন্যান্য সিটিতে যেটা হয়, তেলে একেবারে কষাই জিনিসটা রান্না যেটা করা হচ্ছে হয়, চুলার মধ্যে হচ্ছে। চুলার মধ্যে হয়। হ্যাঁ। বাট আমাদের ওইদিকে চট্টগ্রামের মানুষরা একটু ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ পিপল কি করে, আগে জিনিসটাকে একদম সব মশলাপাতি দিয়ে তারা মাখিয়ে ফেলে, দেন তারপর সেটা ওটাকে কুক করে, দেন আচ্ছা। পরে আবার ওটাকে আলাদাভাবে তেলের একটা বাঘার দেয়। পাকার। মানে আচ্ছা, এরকম। ওকে। তো এটা কি করেছেন এই একই স্টাইল? এটা হচ্ছে সেম আমরা যেভাবে গরু মাংসটা অ্যাকচুয়ালি রান্না করি, ফার্স্ট অফ অল সব মশলাপাতি, পেঁয়াজ, রসুন, আদা সব পেস্টগুলা দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, দেন একটু সরিষার তেল, মরিচ, হলুদ, মশলা, দেন একটু গরম মশলা দিয়ে। দই? হ্যাঁ, না দই যাবে দই যাবে না? Oh, it's very important information. এটাতে দই যাবে না। Okay. কালাভুনাতে দই বেসিক্যালি যাই হচ্ছে রেজালা বলেন বা রোস্ট আইটেম বা বিফের কিন্তু মাংসটা রেজালা বলেন। নরম করার ক্ষেত্রে দইয়ের তো একটা বড় ভূমিকা আছে। সেক্ষেত্রে এখানে কি ধরনের না, নরম করার মাংস ক্ষেত্রে? নরম করার ক্ষেত্রে কখনো দইয়ের ভূমিকা থাকে না আসলে। তাই কি? ওটা হচ্ছে যে অনেকেই পেঁপের রস দেয়, পেঁপের রস paste দেয়, দেয়। পেঁপের পেস্ট দেওয়া যায়, ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট মাংস গলাবার জন্য। আর বিফের একটা বলবো, এটা আসলে একটা ডিসঅ্যাডভান্টেজই বলবো, বিফে কিন্তু আপনি যখনই একটু টক জাতীয় কিছু বাজবে, ধরেন ভিনেগার, টক দইও কোথাও না কোথাও টক, আমরা যেটা দই ইউজ করি, তো এটা বাজলে কি হয়, আউটার লেয়ার যেটা থাকে বিফের, ওটা অনেকটুকু শক্ত হয়ে যায়, ও, এটা কিন্তু সেদ্ধ হতে চায় না ইজিলি। আচ্ছা। সো যে কোনো কিছুই আমরা যদি দই অ্যাড করি, টক দই অ্যাড করি বা সিরকা অ্যাড করি, ওটা সবসময় কি করতে হয়, একটু শেষে অ্যাড করতে হয়, যখন আচ্ছা। মাংসটা একটু হাফ ডান হয়ে যায়, তখন অ্যাড তখন add করলে করতে হয়। বেটার। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আবার অনেক সময় আছে কি আমরা আগে থেকে একটু সিরকা দিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখি, যাতে, যেমন বিফ চিলির ক্ষেত্রে বলি, আমরা বিফ চিলি অনিয়ন যেটা করি, ওটা কি করি, আমরা একটু সিরকা দিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখি, তখন আমাদের বিফ চিলি কিন্তু একদম সফট হতে হয় না, বিফ চিলি কিন্তু একটু চিউই হয় ইউজুয়ালি, কিন্তু এসব মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু এটা একদম জাস্ট ধরলেই যাতে একটু খুলে যায়। যায়, হ্যাঁ। ওভাবে একদম সফট হয়ে যেতে হয়। সো ওই ক্ষেত্রে সবসময় এটা লাস্টে অ্যাড করতে হয়। সো এটা একটু টেকনিক্যাল ব্যাপার আছে আসলে বিফ নিয়ে। কিন্তু এই কালা ভুনা মানে এটা কি কালো ফ্লেভার আসতেই হবে শেষ কালা পর্যন্ত? ভুনার মানে হচ্ছে কালারটা আপনার ব্ল্যাক, এই কালারটা আসতেই হবে কালো, আচ্ছা। এটাই স্পেশালিটি। অ্যান্ড এটা যেটা বললাম, ফার্স্ট একদম সব মশলাপাতি মাখিয়ে যেন এটাকে সেদ্ধ দিয়ে দিতে হবে, যখনই সেদ্ধ হয়ে যাবে, একদম সফট হয়ে যাবে, তখন আপনার আরেকটা ওই যে বললাম একটু বাঘার টাইপের দিতে হয়, তেলে অ্যাড করে আপনার পেঁয়াজ, দেন ডিফারেন্ট গোটা গরম মশলাগুলা, এলাচ, দারচিনি, তেজপাতা এইসব দিয়ে, গোটা মরিচ দিয়ে, একটু রসুনকে কুচি কুচি করে একটু বেরেস্তার মতো করে সব দিয়ে, দেন এটাতে হচ্ছে ঝোল থেকে মাংসটা তুলে দিতে হয়, ঝোলটা ইউজ করা যায় না কালা ভুনাতে। ও, এটা ইম্পর্টেন্ট। ঝোলটা দিলে কিন্তু আপনার গ্রেভি হয়ে যায়, মানে এরকম ভুনা, মানে আস্ত ভুনাটা থাকে না আসলে, একটু গ্রেভি ঝোল হয়ে যায়। কালা ভুনা কিন্তু ঝোল হয় না, আচ্ছা, কালা ভুনা ড্রাই হয়, right. ড্রাই হয়। সো ওই ঝোলটা থেকে তুলে মাংসটা তখন তেলে দিতে হয়। এটার সাথে সাবস্টিটিউট কি আইটেম সার্ভ করা যায়? লাইক ডিরেক্টলি কালা ভুনা এবং ভাত, এটা খুব একটা ড্রাই হয়ে যায়।
তো এটার সাথে কালা ভুনা আমাদের সবচেয়ে স্পেশাল, আমরা যেটা ইউজুয়ালি পছন্দ করি কালা ভুনা, গরম ভাত আর ডাল। ডাল, রাইট, Best. এটাই বলছিলাম। আমরা একটু টেস্ট করে ফেলি লাবণ্য। জি, আর এই পাশে এই ফাঁকে আমি যদি আপনাকে একটু বলি, এগুলোর জন্য আলাদা কোনো রকমের মাংস আছে কিনা, যে এই ধরনের মাংস, গরুর এই অংশের মাংস এটা খুব ভালো হয়? আসলে কোনো ওরকম স্পেসিফিক কিছু নেই, বাট কালা ভুনাতে হাড় যাবে না, এটা আচ্ছা। হাড় থাকবে না কালা ভুনাতে। কালা ভুনা শুধু মাংস আর চর্বি। এবং এটা যতটুকু সম্ভব ছোট করে কেটে নিতে হবে। হ্যাঁ, একটু মিডিয়াম সাইজ করে, বেশি প্রেসার ছোট না। কুকারে অ্যাড করার কোনো ব্যাপার আছে? প্রেসার কুকারে যদি কেউ তাড়াহুড়ার মধ্যে করতে চায় তাহলে করতে পারে, কিন্তু আমি ইউজুয়ালি প্রেসার কুকার ইউজ করি না, কারণ আমি মনে করি আস্তে আস্তে Food-এর হলে taste-টা একটু এটা নষ্ট করে হ্যাঁ দেয়। ফুডের ওই যে একটু আগেই বললাম যে যত জোর করে চাপ দিয়ে চাপ, কিছু করা। হ্যাঁ চাপ দিয়ে করা উচিত। রাইট। যদিও কালা ভুনা খুব একটা পছন্দ জিনিস না আমার, বাট বিফ পছন্দ করি, টেস্ট করে দেখা যেতেই পারে। কতক্ষণ লাগে ইউজুয়ালি এই একটা পুরো প্রসেস কমপ্লিট করতে? কালা ভুনা হতে আসলে এটা একটা লং প্রসেস, অনেক লেন্দি একটা প্রসেস, অ্যারাউন্ড 3 hours to Beautiful. 3.5 hours লাগে খুব মজা। কালা ভুনা হতে। একটু স্পাইসি। হ্যাঁ, একটু স্পাইসি। আমরা ইউজুয়ালি চট্টগ্রামের মানুষরা একটু স্পাইসি খাবার beautiful. পছন্দ করি। কোরবানির ঈদে আসলে এটা থাকলেই আসলে সবাই খুব পছন্দ করবে। আপনি আসলে আজকে আসলে ঈদে বিশেষ কি তৈরি করেছেন বাসায়? আজকে বিশেষ এই তো আপনাদের জন্য এগুলো তো যা আছেই। এনেছি। ডেজার্ট হিসেবে কি থাকবে আপনি যেটা পছন্দ করেন না? ডেজার্ট হিসেবে আজকে আমি একটা মালাই রোল করেছি, আচ্ছা। তো ওইটা আছে, ওইটা আনতে পারিনি কোনো বিশেষত কারণে, বাট এটা আমরা বাসায় গিয়ে খেয়ে নেব। ইনশাআল্লাহ ফর শিওর। ওকে, এবার একটু পায়েসটা নিয়ে শুনতে চাই, দেখতে সুন্দর লাগছে। এটা কি পায়েস তো? জি, পায়েস। এটা আচ্ছা। ইউজুয়ালি আমি আসলে পায়েস আনার রিজনই হচ্ছে এটা যে আমি বললাম যে অথেন্টিক ফুড একটু পছন্দ করি, এন্ড কোথাও না কোথাও বাংলাদেশ বলতে আমরা 80% মানুষই পাবো যারা ঈদের দিন পায়েস করে। Right. তো ওই জন্য আমরা আসলে সব ঘরে ঘরে পায়েসটা থাকাই নেসেসারি। কি দিয়েছেন আপনি এখানে? পায়েসটা আমি চালকে ফার্স্টে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ, যাতে এটা একটা ডিরেক্ট চাল দিয়ে করেছি, চিনি গুঁড়া চাল দিয়ে। সো চালটাকে একটু ভিজিয়ে রেখে কিছুক্ষণ, আপনি অ্যারাউন্ড 35 to 40 মিনিটস ভিজিয়ে রাখলে এটা অনেকটুকু সফট হয়ে যায়। ওকে। আচ্ছা। তারপর আরেকটি স্পেশাল, এরপর হচ্ছে চালটি ভিজিয়ে রাখার পর আপনি দুধটাকে, আমি এখানে 1 কেওড়া লিটার, জল আছে এর মধ্যে? জি, শাহি যেহেতু। এটা কি ওয়াচ, আপনি শাহী থেকে বেরোতে পারছেন না শুরু থেকে শেষ পর্যন্ত। একদম বিরিয়ানি সবকিছুর পোলাও মধ্যে থেকে একদম শুরু করে। শাহী একটা হ্যাঁ। ভাব। ডিপেন্ড, আসলে ফুডের ফ্লেভার এক একজনের কাছে এক এক রকম। যেমন এই ফুডটা খাওয়ার পর আমার মনে হচ্ছে পুরান ঢাকার অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি, এরকম লাগছে। হ্যাঁ, ঢাকা তো আসলে আমাদের মোগলাই শাহী খানার হ্যাঁ, জন্যই খুব ফেমাস। হ্যাঁ। famous। খুব রিচ ফুড এবং বাচ্চারা অনেক পছন্দ করবে। রাইট। সো বলেন আপনি কি দিলেন এর মধ্যে, কিভাবে কমপ্লিট করলেন? এটা হচ্ছে আমি দুধ ফার্স্ট 1 লিটারের মতো দুধ নিয়েছি, যতটুকু নিতে চাই। এরপর আমি এটাকে একদম হাফ করে ফেলি, বয়েল জাল করে, দিয়ে, একদম জাল দিয়ে হাফ করে ফেলি যাতে একটু ঘন হয়ে যায়। দেন এটাতে কনডেন্স মিল্ক গিয়েছে, দেন অল্প সুগার গিয়েছে, এটা গিয়ে দেন আমি রাইসটা অ্যাড করেছি, দেন অল্প একটু সল্ট অ্যাড করেছি। দেন এটাকে একদম বয়েল করে সেদ্ধ হয়ে যায় যখন, তারপর একটু ড্রাই মিল্ক পাউডার ইউজ করতে হয়, ড্রাই মিল্ক পাউডার ইউজ করা হয়েছে। দেন অল্প একটু ক্রিম অ্যাড করা হয়েছে, দেন অফকোর্স কেওড়া কেওড়া জল। water। এটাই। Okay. খুবই সিম্পল, বাট সবার বাসায় বাসায় হয়। না, এটা খুব পছন্দনীয় খাবার অনেকের জন্য। অনেকে যারা মিষ্টি পছন্দ করেন তাদের জন্য এটা। আর আসলে আমাদের এই আইটেমগুলো খুব কমন, মানে ঈদের দিন বিফ নিয়ে রান্না হবে না এই ধরনের, এটা ভাবাই যায় না। Right. Right. এবং আপনাকে এই সকালবেলা আমরা পেয়েছি, নিঃসন্দেহে আমাদের জন্য সময় ভালো কাটলো। বিশেষ করে ইয়াংরা এই ধরনের প্রফেশন নিয়ে চিন্তা করতেছে এবং এখানে ভালো করতেছে, এটা নিঃসন্দেহে অনেক বড় একটা ব্যাপার। সো আপনার ফ্যামিলি আপনাকে নিয়ে প্রাউড ফিল করে এবং আমরাও আপনাকে নিয়ে অনেক প্রাউড ফিল করি। একটা বড় অঙ্কের প্রাইজ মানে আমরা যতদূর জানি রাঁধুনির এই জায়গাটা থেকে। কি চিন্তা ভাবনা করছেন, এই অর্থ দিয়ে কি করবেন? অলরেডি তো বলেই ফেলেছি যে আসলে আমি যদি এই রান্নার ব্যাপারে শিখতে চাই, এটা আসলে হয়তো দেশের বাইরে যাবেন। দেশের বাইরে যাওয়া। স্কোপ হইলে ইনশাআল্লাহ, প্লাস এটা আসলে কোনো একটা আসলে কস্টলি একটা ব্যাপার এটা আসলে। সো ওই হিসাবে আসলে এইভাবে আমার শেখার পিছনে ইউটিলাইজ করার ইচ্ছা আছে আসলে। অনেক অনেক শুভকামনা, আবারও ঈদ মোবারক। ঈদের দিনটি খুব ভালো কাটুক, ভালো থাকবেন। থ্যাংক ইউ।